রোমাঞ্চ স্টেশনে আপনাদের স্বাগত জানাই। রোমাঞ্চ স্টেশনে আজ আপনাদের জন্য গল্প শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ভৌতিক পালঙ্ক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যেমন পথের পাঁচালী, চাঁদের পাহাড়ের মতন অনবদ্য উপন্যাসগুলি আমাদের উপহার দিয়েছেন, ঠিক তেমনি তিনি কিন্তু অসম্ভব সুন্দর ভৌতিক গল্প লিখেছেন। ঠিক তেমনই একটি গল্প আজ আপনারা শুনতে চলেছেন। তাহলে বন্ধুরা, শুরু করছি আজকের গল্প ভৌতিক পালঙ্ক। অনেকদিন পর সতীশের সঙ্গে দেখা। বেচারা হন্তদন্ত হয়ে ভিড় ঠেলে বিকেলবেলা বেন্টিং স্ট্রিটের বাঁ দিকের ফুটপাত দিয়ে উত্তর মুখে চলছিল। সমস্ত অফিসের সবে মাত্র ছুটি হয়েছে। শীতকাল, আধো অন্ধকার আধো আলোয় পথ ছেয়েছিল। ক্লান্ত দেহে ছ্যাঁকড়া গাড়ির মতন ধীরে ধীরে আমিও পথ চলছিলাম। হঠাৎ সতীশের জামাটা চেপে ধরে চিৎকার করে উঠলাম, আরে এই সতীশ যে! সতীশ সবিস্ময়ে আমার দিকে চেয়ে বলে উঠল, আরে এই খগেন যে! হ্যাঁ, আমি তো তোমাকেই খুঁজছিলাম। বললাম, হ্যাঁ, তার প্রমাণ আমাকে ধাক্কা দিয়ে তুমি তো চলেই গেছিলে প্রায়। ভাগ্যিস ডাকলাম। ভেরি সরি, আমি এখন বিশেষ ব্যস্ত, বুঝলে? তা তো বুঝতেই পারছি, কিন্তু চলেছ কোথায়? আরে ওটাই তো ব্যাপার, তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। বেশি দূর নয়, যাবার পথে সব বলবো। চলো চলো চলো। সে কি আশ্চর্য! না বললে শুনবো না, জোর করে নিয়ে যাবো। হ্যাঁ, ছোটবেলা থেকেই সতীশকে চিনি। কথা অনুযায়ী সে কাজ করে, আর শরীরে কিছু বল থাকায় প্রায় ক্ষেত্রে সেই বল প্রয়োগ করে স্বার্থ সিদ্ধি করতে ভোলে না। অগত্যা তার সঙ্গেই যেতে হলো। তবে তার গন্তব্যস্থল খুব কাছেই ছিল এবং সে তার উদ্দেশ্য খুব সংক্ষেপেই ব্যক্ত করল। সেদিন সকালে খবরের কাগজে বেচাকেনার কলমে একটা বিজ্ঞাপন ছিল। একটা অতি আধুনিক এবং রহস্যজনক চীন দেশীয় খাট অধিক মূল্যদাতাকে বিক্রয় করা হইবে। জগতে ইহা অদ্বিতীয়, সুযোগ হারাইলে অনুশোচনা করিতে হইবে। ঠিকানা দেওয়া ছিল 2-3 অমুক স্ট্রিট। সতীশ তার পকেট থেকে বিজ্ঞাপনটা বার করে বলল, এটা পড়ে দেখো। বুঝলাম। তাই রহস্যজনক শব্দটার মানে কি? আরে ওইটাই তো আমায় ভাবিয়ে তুলেছে, কোনো হদিশ করে উঠতে পারছি না। সতীশ চলছিল রাস্তার নাম দেখতে দেখতে। হঠাৎ সে লাফিয়ে উঠে বলল, পেয়েছি পেয়েছি, এই তো গলি। সন্ধ্যার সময় সেই গলির দিকে তাকিয়ে আমার সমস্ত শরীরে কেন জানি না এক প্রকার শিহরণ জাগল। চীনা পল্লীর চীনা আবহাওয়ায় রহস্যজনক খাট। সতীশের হাতটা ধরে বললাম, খাটে কাজ নেই ভাই সতীশ, চলো ফিরে যাই। আমার বাঙালি খাট বেঁচে থাকুক। সতীশ প্রবল বেগে একটা ঝাঁকুনি দিয়ে বলল, ভীতু কোথাকার, এতটা এগিয়ে এসে কখনো ফেরা যাবে না, চলো চলো। গলির মোড়ে ডান পাশে একটা নিম গাছ ভূতের মতন মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। ওদিকের ডাস্টবিন থেকে যত সব অখাদ্য কুখাদ্যর উৎকট গন্ধ ভেসে আসছে। অন্নপ্রাশনের ভাত যেন ঠিকরে বার হয়ে আসতে চাইল অসহ্য যন্ত্রণায়। নাকে রুমাল চাপা দিয়ে কোনো মতে পথ চলতে লাগলাম। একটা দমকা বাতাস বিভ্রান্ত হয়ে আচমকা দক্ষিণ দিক থেকে ভেসে এসে আমাদের শরীরে যেন আছাড় খেয়ে পড়ল। মাথার উপর দিকে কয়েকটা বাদুড় ডানার শব্দ করতে করতে উড়ে গেল। দুটো অভিভাবকহীন কুকুর এই অনধিকার প্রবেশকারীদের দিকে চেয়ে বিশ্রী সুরে অভিযোগ করতে লাগলো। পথে আর জনমানবের চিহ্ন পর্যন্ত ছিল না। পাশেই একটা চীনা ডাক্তারের বহু পুরাতন সাইনবোর্ড, তার উপরে নরকঙ্কালের ছবিটি জীর্ণ প্রায়। কোথা থেকে একটা পিয়ানোর অস্পষ্ট সুর ভেসে আসছিল।
শীঘ্রই আমরা আমাদের নির্দিষ্ট বাড়িতে এসে পৌঁছালাম। অমন বাড়ি আমি আর জীবনে দেখিনি। ইট বার করা পঙ্গু প্রায় বহু প্রাচীনকালের সাক্ষ্য নিয়ে দাঁত বার করে দাঁড়িয়ে আছে বাড়িটা। হয়তো নবাব আলীবর্দী খাঁর আমলে এই বাড়ির ভিত্তি স্থাপন হয়েছিল। ভাঙা ফটক দিয়ে অতি সাবধানে ভিতরে প্রবেশ করলাম। বাড়ির ভিতরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। এত লোক এখানে কোথা থেকে এলো? যে নির্জন নিস্তব্ধ গলি আমরা পিছনে ফেলে আসলাম, সেখানে তো কারোর ছায়া পর্যন্ত খুঁজে পাইনি। ভৌতিক কাণ্ড নাকি? সকলের মুখেই কৌতূহলের ছাপ বর্তমান। নানান জাতির লোক সেখানে সমবেত হয়েছিল। সব থেকে আশ্চর্য, এতগুলো লোক কিন্তু কারোর মুখে একটা কথাও নেই। মানে ছুঁচ পড়লে পর্যন্ত তার শব্দ শোনা যায়। ঘণ্টাখানেক পর একটা বৃদ্ধ মোটা চীনা আমাদের পথ দেখিয়ে নিয়ে গেল। তার মাথার একটা চুলও কাঁচা ছিল না। তার সামনের উপরের দুটি দাঁত সোনা দিয়ে বাঁধানো, আর বাঁ হাতের উল্কিতে একটা ভোজালির ছবি। সে আমাদের ইশারা করে অনেকগুলো ঘর পার করে সেই খাটের ঘরে নিয়ে গেল। বাড়িটা একটা দুর্ভেদ্য দুর্গের মতন, চারিদিকে গোলক ধাঁধা। হ্যাঁ, খাট বটে একটা। অমন খাট আমি জীবনে আর দ্বিতীয় দেখিনি। খাট আমি অনেক দেখেছি, কিন্তু ওই রকম আশ্চর্য চীনা খাট সেই প্রথম এবং শেষ দেখলাম। তার অপূর্ব ভাস্কর্য, অপূর্ব কারুকার্য। একপাশে ভগবান বুদ্ধের ধ্যান গম্ভীর প্রশান্ত মূর্তি। আয়তনে খাটটা বেশি বড় নয়, দুটো মানুষ বেশ আরামে শুতে পারে। আবার আশ্চর্য, সেই খাট বাড়িয়ে 10 জনার জায়গা করা যায়। দেখে চমকে গেলাম। সকলের সঙ্গে দর কষাকষি হতে লাগলো। ওই সামান্য একটা কাঠের খাটের প্রতি সকলেরই মন আকৃষ্ট হয়েছিল, এবং সেটা কেনার জন্য সকলের সে কি ব্যাকুলতা। দাম হু হু করে বাড়তে লাগলো। শেষে সতীশের ভাগ্যেই ওই খাটটা জুটল 1500 টাকায়। সেই খাট নিয়ে বাড়ি ফিরতে সতীশের প্রায় 10টা বাজল। যেই দেখল সেই বলল, চমৎকার। সেখান থেকে খাওয়া দাওয়া করে আমি বাড়ি গেলাম। সতীশ বলল, এই আবার এসো, কিন্তু নেমন্তন্ন রইল। তথাস্তু বলে আমি চলে এলাম। আমি যাবার আগেই পরের দিন সকালে সতীশ এসে হাজির। উস্কো খুস্কো চুল, মুখ শুকনো, চোখ দুটো জবা ফুলের মতো লাল। দুর্ভাবনায় ও দুশ্চিন্তায় হয়তো সারা রাত ঘুম হয়নি। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, আরে ব্যাপার কি? বিপদ, বুঝলে, খুব বিপদ। সতীশের গলা দিয়ে স্বর বার হচ্ছিল না। জিজ্ঞাসা করলাম, কিসের বিপদ? সেই খাট। বুঝেছি, একটা যে কিছু হবে তা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম। খাল কেটে কেউ কখনো কুমির নিয়ে আসে? হাজার হোক, ওটা তো একটা রহস্যজনক খাট। আগের রাতের ঘটনা সে আমায় সবিস্তারে বর্ণনা করে গেল। সারাটা রাত সে ঘুমাতে পারেনি। ওই খাটের উপরেই সে শুয়েছিল। হঠাৎ মাঝরাতে তার মনে হলো কে যেন খাটটা নাড়াচ্ছে। উঠে সুইচ টিপে আলো জ্বেলে দেখল, না, খাট তো ঠিকই আছে। আবার শুয়ে পড়ল, আর খানিক পরেই আবার তার ঘুমটা ভেঙে গেল। কিসের একটা ভীষণ শব্দে সারা ঘরখানা যেন
গম গম করছে। দেওয়ালের সঙ্গে যেন খাটটার ভীষণ ঠোকাঠুকি হচ্ছে। ধর্মর করে উঠে ও আলো জ্বালল। না, সব কিছুই নিস্তব্ধ, নিথর। কোথাও এতটুকু শব্দ নেই। সে আবার শুয়ে পড়ল। এবারে সে আর আলো নেবালো না। ভোর রাতে কার দুর্বোধ্য আর্তকণ্ঠের বিলাপধ্বনিতে তার চেতনা ফিরে এলো। কে যেন খাটের পাশে বসে ইনিয়ে বিনিয়ে কেঁদে মরছিল। আমি বললাম, তোমায় প্রথমেই বলেছিলাম ওই খাট কিনে কাজ নেই। যেমন তোমার জেদ, এবার বোঝো। সতীশ বলল, দেখো খগেন, তোমায় হয়তো বুঝিয়ে বলতে পারবো না। ওই হতভাগ্য খাটখানার উপর এমন মায়া লেগে গেছে যে কি বলবো। না, আমি ওকে ছাড়তে পারবো না কোনো মতেই। বেশ তো, তবে মরো ওই নিয়ে। আমি আমি তোমার সাহায্য চাই। আমার সাহায্য? হ্যাঁ হ্যাঁ, তোমার সাহায্য। আজ তুমি আমাদের ওখানে রাতে খাওয়া দাওয়া করবে, কেমন? সারা রাত না ঘুমিয়ে ওই খাট পাহারা দেব আমরা। দেখি ওর ওর গলদ কোথায়। সে কি? আর আমার অফিস? দূর পাগল, কালকে তো রবিবার। অগত্যা বন্ধুকে সাহায্য করার জন্য সন্ধ্যাবেলা তাদের বাড়ি গিয়ে হাজির হলাম। সতীশ আমার অপেক্ষায় পথের দিকে চেয়েই ছিল। সে মহা আনন্দে চিৎকার করে উঠল, আরে সুস্বাগতম, সুস্বাগতম, এসো এসো। আমি বললাম, তারপর আর কোনো গন্ডগোল হয়নি তো? না, দিনের বেলা কোনো গন্ডগোল হবার তো কারণ নেই দেখছি। সতীশের মা বললেন, দেখো দেখি বাবা খগেন, এত বলছি যা বিক্রি করে দে, তা আমার কথা যদিও শুনেছে। সতীশ বলল, বলছো কি মা, ভয় পেয়ে 1500 টাকার খাটটা বিক্রি করে দেবো? খাওয়া দাওয়া সেরে রাত জাগার সাজ সরঞ্জাম নিয়ে আমরা দুই বন্ধুতে খাটের ঘরে গিয়ে বসলাম। আমার হাতে দীনেন রায়ের ডিটেকটিভ উপন্যাস, আর সতীশের হাতে হেলথ অ্যান্ড হাইজিন। রাত ক্রমে ক্রমে বাড়তে লাগলো। ঠিক হলো, আগে সতীশ ঘুমাবে আর আমি জাগব। তারপর সতীশ জাগবে আর আমি ঘুমাবো। বইখানা খুলে আমি বসে রইলাম। পড়তে পারলাম না একটা অক্ষরও। এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। চারিদিকে কান খাড়া করে বসে রইলাম ভয়ে ভয়ে। এতটুকু শব্দে থেকে থেকে চমকে উঠছিলাম। ওই বুঝি অপদেবতা আমার গলাটি দিল টিপে। কাদের বাড়িতে ঘড়িতে সুর করে 2টো বেজে গেল। হঠাৎ মনে হলো কে যেন বাইরের বারান্দায় চলে বেড়াচ্ছে। তার পদশব্দ বেশ স্পষ্ট হয়ে উঠল। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল, লোমগুলো উঠল খাড়া হয়ে। হঠাৎ সশব্দে খোলা জানালাটা বন্ধ হয়ে গেল। মুহূর্তে বোধ হলো আমি যেন শূন্যে উঠে গেছি। আমার জ্ঞান যেন লোপ পেয়ে গেছে। আমি মৃত না জীবিত তাও ঘোর সন্দেহের বিষয় হয়ে উঠল। আমি আমি সভয়ে ডেকে উঠলাম, সতীশ, সতীশ! সতীশ ধর্মর করে উঠে বসলো, বলল, কি 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 হয়েছে খগেন, কি ব্যাপার? ভয়ে ও বিস্ময়ে আমার মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। সতীশ আমার 2 কাঁধে হাত দিয়ে নাড়া দিয়ে ডাকলো, খগেন, খগেন! আমি আঙুল দিয়ে কপালের ঘাম মুছে বললাম, যা ভয় পেয়েছিলাম। তা তো বুঝতেই পারছি। যাক, আর তোমায় জাগতে হবে না, তুমি ঘুমাও, আমি জেগে বসে আছি। না না, আমারও ঘুমিয়ে কাজ নেই।
আর তাছাড়া ঘুম আমার হবে না আজ আর। দুষ, ভীতু কোথাকার। তারপর ভীতু, আমি ও সতীশ দেয়ালে ঠেস দিয়ে বসে রইলাম। আমরা দুজনেই নিঃশব্দে জেগে রইলাম, কেউ একটা কথাও বললাম না। আমি খোলা জানালা দিয়ে বাইরের টুকরো আকাশের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলাম। অসংখ্য তারা মিটমিট করে জ্বলছিল। মনে হলো তারা যেন আমাদের বিপদে ফিক ফিক করে হাসছে। আমরা চুপ করে বসে আছি, এমন সময় হঠাৎ ইলেকট্রিকের আলোটা দপ করে নিভে গেল। আমরা সমস্বরে বলে উঠলাম, কে 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 হ্যাঁ কে? মনে হলো কে যেন মেইন সুইচ বন্ধ করে দিয়েছে। হঠাৎ একটা উৎকট হাসিতে সারা ঘর ভরে উঠল। অমন হাসি আমি জীবনে কাউকে হাসতে দেখিনি। হাসি যেন আর শেষ হতেই চায় না। সে কি বিকট হাসি! মনে হলো কে যেন ঠিক দরজার কাছে হেসে খুন হচ্ছে। আমি শিউরে উঠলাম। সতীশ সঙ্গে সঙ্গে টর্চটা দরজার উপর ফেলল, কিন্তু তাতে হিতে বিপরীত হলো। মনে হলো কে যেন দরজার ঠিক বিপরীত দিকে ওই জানালাটার ধারে বসে আর্ত কণ্ঠে ইনিয়ে বিনিয়ে কেঁদে মরছে। তার কান্নার কোনো ভাষা খুঁজে পেলাম না, কেবল একটা করুণ সুর সমস্ত ঘরময় ঘুরে ঘুরে বেড়াতে লাগলো। তারপর সেই খাটের উপর গিয়ে সেই বিলাপধ্বনি আর নড়ল না। তার কান্নায় যেন খাটটা ভিজে গেল। সেই অবদ্ধ ভাষার সকরুণ বিলাপধ্বনি মনের মধ্যে এমন এক অজ্ঞাত বেদনার সঞ্চার করল, যার ফলে আমাদের সমস্ত শক্তি যেন ক্রমে লোপ পেতে থাকলো। মনে হলো কে যেন ক্লোরোফর্ম দিয়ে আমাদের অজ্ঞান করে দিচ্ছে, আর আমরা যেন ধীরে ধীরে অচেতন হয়ে পড়ছি। সতীশের সাহসটা ছিল একটু বেশি, তাই সে খাটের উপর টর্চ ফেলে গর্জে উঠল, কে কে ওখানে? কিছুই দেখা গেল না, কেউ সাড়াও দিল না। হঠাৎ সেই খাটখানা ঘরময় দাপাদাপি করতে শুরু করে দিল। মনে হলো অগণিত নরকঙ্কাল যেন তার চারিদিকে নৃত্য করছে। তাদের হাড়ের খটখট শব্দে কানের পর্দা ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। আমার বুকের ভিতরটা টন টন করতে লাগলো কিসের যেন বেদনায়। মনে হলো হয়তো বুকখানা ভেঙে চুরমার হয়ে যাবে। একটু একটু করে আমার জ্ঞান হারিয়ে গেল। তারপর কোথা দিয়ে যে কি হয়ে গেল তা ঠিক বুঝতে পারলাম না। মনে হলো আমি যেন অনেক দূরে একটা চীনা বাড়িতে গিয়ে হাজির হয়েছি। একটা ছোট্ট ঘরে তখন সেই গভীর রাত্রে টিমটিম করে একটা দ্বীপ জ্বলছিল। ঘরের মেঝের উপর একটা লোক মুমূর্ষ অবস্থায় পড়ে রয়েছে। একটা ছেঁড়া মাদুরের উপর তার সেই অসুস্থ মুখখানা দেখে আমার বড় দয়া হলো। রোগে ভুগে ভুগে বেচারা কঙ্কাল সার হয়ে গেছে। তার পাশে বসেছিল তার স্ত্রী হবে হয়তো, চেহারা কিন্তু তার স্বামীর 4 গুণ। একটা মস্ত টুলের উপর বসে সে ঢুলছিল, এবং তার পাশেই আমাদের এই খাটটা দেখে আমি অবাক হয়ে গেলাম। 7 সমুদ্র 13 নদী পার করে এটাকে কে এখানে নিয়ে এলো? হঠাৎ সেই স্ত্রীলোকটি বিকট এক হাঁ করে হাই তুলল। তারপর দুটো সশব্দ তুড়ি দিয়ে একবার ঘরের চারদিকে চেয়ে দেখলাম
তার স্বামী ইতিমধ্যে উঠে সেই খাটের দিকে এগিয়ে গেছে চুপি চুপি। হঠাৎ ক্রুদ্ধ বাঘিনীর মতন তার স্ত্রী তাকে জোর করে খাট থেকে নামিয়ে বিছানায় ফেলে দিল। সে ভীষণভাবে গর্জন করতে লাগলো, আর তার স্বামী ব্যাকুলভাবে অনুনয় করতে লাগলো ওই খাটের দিকে আঙুল দেখিয়ে। মনে হলো সে ওই খাটে উঠতে চায়, কিন্তু তার স্ত্রী তাকে কিছুতেই উঠতে দেবে না। উত্তেজনায় কাঁচতে কাঁচতে তার মুখ দিয়ে এক ঝলক রক্ত বেরিয়ে গেল। আমি শিউরে উঠলাম। তারপর লোকটার মাথাটা বিছানাতেই লুটিয়ে পড়ল। আর সে উঠল না। তার স্ত্রী তার পাশে বসে ইনিয়ে বিনিয়ে কাঁদতে লাগলো। যখন জ্ঞান ফিরল, দেখলাম ভোরের আলো চারিদিকে ভরে গেছে, আর সতীশের মা আমার চোখে মুখে জলের ছিটে দিচ্ছেন। তিনি আমার জ্ঞান ফিরে আসতে দেখে বললেন, খগেন, বাবা খগেন। আমি বললাম, আমি কোথায়? নিচের ঘরে। ও, সতীশ? সতীশ কোথায়? সতীশের এখনো জ্ঞান হয়নি। তারপর শুনলাম রাত 4টে নাগাদ আমরা নাকি দুজনে সদর দরজায় এসে মাটিতে পড়ে গিয়ে গোঁ গোঁ করতে থাকি। সতীশের মা বাইরে এসে এই অবস্থা দেখে চিৎকার করে কাঁদতে আরম্ভ করে দেন। পাক্কা 3 ঘন্টা তদারক করার পর আমাদের জ্ঞান হয়। ডাক্তার এসে বলে গেছিল ভয়ের কোনো কারণ নেই, একটা সাডেন শক মাত্র। জ্ঞান হলে একটু ব্রোমাইড দিলেই সব ঠিক হয়ে যাবে। সতীশের জ্ঞান হতেও সেও আমার মতোই অবিকল উদ্ভট স্বরে কথা বলে গেল। আমি বিস্ময়ে সকলের দিকে তাকিয়ে রইলাম। সতীশের মা বললেন, আগে ওই সর্বনেশে খাটটাকে বিদায় কর বাবা। খাট বিক্রির একটা বিজ্ঞাপন দেওয়া হলো। পরের দিন বিকালে অসংখ্য লোকে বাড়ি ছেয়ে গেল। খাটটা বিক্রি হলো শেষ পর্যন্ত 2000 টাকায়। একজন ইহুদি সেটা কিনে নিয়ে গেল। যাক, মাঝখান থেকে কিছু লাভ হলো অন্তত। বিক্রি না হলে শেষ পর্যন্ত হয়তো ওটা বিলিয়েই দিতে হতো। এখনও মাঝে মাঝে সেই রহস্যজনক খাটের কথা ভাবি। একবার মনে হয় সেটা এখন কার কাছে আছে সেটা খোঁজ করে দেখি। সেই অতৃপ্ত আত্মা যাকে তার দুর্দান্ত স্ত্রী কোনো ক্রমেই ব্যাধির ভয়ে খাটের উপর জীবিত অবস্থায় শুতে দেয়নি, সে কি আজ তৃপ্ত হয়েছে, নাকি এখনো সে ওই খাটের পিছনে প্রতি রাত্রে ঘুরে ঘুরে মরে কাউকে ওর উপর শুতে দেবে না বলে? শুনছিলেন আজকের গল্প ভৌতিক পালঙ্ক। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিক্রমজিৎ এবং অর্পিতা। বন্ধুরা, এমন আরও ভৌতিক এবং রহস্য রোমাঞ্চকর গল্প শুনতে হলে রোমাঞ্চ স্টেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই। গল্প শুনুন, ভালো থাকুন।